এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতা আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনারা জানেন যে অভ্যুত্থান পরবর্তী সরকার নানামুখী চাপ এবং এর মাঝে পার করেছে 6 মাস পার করে সরকার এখন কোন পথে হাঁটছে, কিসে গুরুত্ব দিচ্ছে, এইসব নিয়ে আমরা আলোচনা করব। তাদের সাথে একই সাথে আলোচনা করব সাম্প্রতিক বাংলাদেশে যে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেগুলো নিয়েও আমরা বিশ্লেষণ শুনবার চেষ্টা করব। সেজন্য শিরোনাম রেখেছি কোন পথে হাঁটছে সরকার। সঞ্চালনায় রয়েছি আমি মুন্নি ইউসুফ, আমার সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, একটু পরিচয় করে দিই। রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছে জনাব সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর দৈনিক আমার দেশ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ থেকে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট, এটি নিয়েই আসলে শুরু করতে চাই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্যই কিন্তু যৌথ বাহিনীর সমন্বয়ে এই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং আজ থেকে গাজীপুর এলাকা সহ সারা দেশে এই অভিযান শুরু হবে। এই অপারেশনের প্রয়োজনীয়তা তৈরি হলো কেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অস্বাভাবিক হয়ে উঠল, শুরুতেই জানতে চাইব নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকেই জানতে যাব এরকম অস্বাভাবিক পরিস্থিতি কেন সৃষ্টি হলো, বা এরকম যৌথ বাহিনীর আবার এই যে অপারেশন ডেভিল হান্ট এটা কেন শুরু হলো? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা কেন শুরু হলো, একটা আন্দোলনের পরে একটা অভ্যুত্থানের পরে 6 মাস তো চললো, যেটাই হোক খুঁড়িয়ে খুঁড়িয়ে যাই হোক চলেছে, মব জাস্টিস হাতে নিয়েও চলেছে। কিন্তু হঠাৎ করে কি হলো, আবার সব কিছু উত্তপ্ত হয়ে উঠলো এই 6 মাস 7 মাস পরে। এটা খুব দুঃখজনক, জাতিকে ভাবিয়ে তুলেছে, সচেতন মানুষরা ভয়ে আছে। তো এই জায়গায় আমি বলবো যে সরকারের এই ব্যর্থতাটা সরকারকে যে কোনো মূল্যে ঘাড়ে তুলে নিতে হবে, তাকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। কারণ সরকার যদি সেই 5ই আগস্টের পরে 8ই আগস্টে ক্ষমতা নেওয়ার পরে যদি আইনের অনুশাসনটাকে বলবৎ রাখতেন, হাতে তুলে নিতেন এবং ন্যায়ের পক্ষে কাজ করতেন এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগের নেতাদেরকে, সব নেতাদেরকে বাইরে পালিয়ে যেতে সহযোগিতা না করে যদি অ্যারেস্ট করে যদি তাদের শাস্তির আওতায় আনতেন, তাহলে আজকে এই অবস্থাটা হতো না। এটা একটা যেমন দিক। আরেকটা দিক হচ্ছে, যখন আপনার আওয়ামী লীগের আপনার পতিত নেতারা, চলে যাওয়া নেতারা, পালিয়ে যাওয়া নেতারা বাইরে গিয়ে হাম্বিদাম্বি করবে, এটা কিন্তু পৃথিবীর সব জায়গায় করে, সব দলই করে। সে তো আয়ত্তের মধ্যে না, আয়ত্তের বাইরে গিয়ে আপনাকে কি বলছে না বলছে ওগুলো নিয়ে এত হিসেব করার বোধহয় দরকার ছিল না। এই যে ছাত্রদেরকে উত্তপ্ত করা, এটা ছাত্ররা ছোট মানুষ, ওরা উত্তপ্ত হতেই পারতো, কিন্তু এখানে বড়দের সরকারের এখানে তাদেরকে মাথা ঠান্ডা রেখে তাদেরকে বুঝিয়ে কাজ করানো উচিত ছিল। সেটা কি হলো, এই যে গাজীপুরের ঘটনাগুলো ঘটছে, সারা বাংলাদেশের ঘটনাগুলো ঘটছে, আপনি দেখেন যে পতিত স্বৈরাচার সব কিছু ফেলে চলে গেছে, বাড়িঘর দখল ভেঙে চুরে সব কিছু, টাইলস পর্যন্ত খুলে নিয়ে গেছে। আমি যেটুকু জানি অনেকের একদম ঘরের সব কিছু খুলে দরজা জানলা ভেঙে নিয়ে গেছে। তারপরে আবার ইটগুলা ভাঙার জন্য নতুন করে দিনক্ষণ মেপে ইট ভাঙার দরকার ছিল বলে আমি মনে করি না। এটা কেন করা হলো, এটা কে করলো, কার প্ররোচনায় এটা করলো, এটার খোঁজ নেওয়া দরকার। কারণ কেউ নাই যেখানে, এমন যদি হতো তারা দখল করার জন্য আসছে, কয়েকটা দখল করেছে, সেটার তাদের জায়গা তারা দখল করবে, দখল করুক না। আপনার কাজ কি? আপনি বিচার করা, আপনি বিচার করবেন, আপনি আইনের আওতায় আনবেন তাদেরকে, তারা সেটা শাস্তি পাবে। তার বাড়ির জন্য কিন্তু সে শাস্তি পাবে না, বাড়ি দরকার পড়লে তার ক্রোক হবে, বাড়ির সম্পত্তি সরকারের হবে, বাড়ি বাজেয়াপ্ত হবে। বাড়ি তো এরকম হতে পারে না, জায়গা জিনিস এরকম হতে পারে না। আর এই ভাঙচুর দেখিয়ে কাকে ভয় দেখানো হচ্ছে? ওই সরকারকে। ও তো বাইরে থেকে আরো বলবে, কারণ এখন তো তার ওই ইটের টুকরাটাও নাই, তাহলে ওর বলতে তার কোনো যার বলে না হারানোর আর ভয় থাকে না, তার থাকে জয় করার বিশ্ব। সে জয় হয়তো করতে পারবে না, বাংলাদেশে সে ঢুকতে পারবে না, কিন্তু তাদেরকে কেন বের করে দেওয়া হলো? কেন? প্রত্যেকেই প্রথম দিন না হয় শেখ হাসিনা চলে গেছে, ঠিক আছে, তারপর আমরা শুনি কেউ বলে 650, কেউ বলে 3000, কেউ বলে 4000, সব যে বড় বড় প্রোফাইলগুলো, হাই প্রোফাইল সব চলে গেছে বাইরে। তো এই যে এখনো যারা আছে সমস্ত বাংলাদেশে, তাদেরকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাদেরকে আইনের আওতায় আনার পরে আপনি দেখবেন যে
অনেকটাই অনেকটাই স্বস্তি ফিরে পাবে মানুষের মধ্যে। আর এই যে এক কথায় নিষিদ্ধ নিষিদ্ধ বলার কিন্তু দরকার পড়ে না, যদি আইনের আওতায় আসে। যদি ওইখানে আওয়ামী লীগ যারা করতো 15.5 বছরে 99.99% লোকই অশোভন কাজ করেছে, অশোভন আচরণ করেছে, জায়গা জমি দখল থেকে শুরু করে গুম খুন হেন কোনো কাজ নেই তারা করে নাই। সো আপনি যদি আইনের আওতায় আনেন তাহলে কিন্তু ওই যে লুম বাঁচতে গাও জ্বর হয়ে যাওয়ার মতো অবস্থা, অটোই আপনার নিষিদ্ধ হয়ে যাবে। তাদেরকে আপনার জোর করে মুখ দিয়ে নিষিদ্ধ বলার দরকার পড়বে না, কিংবা আইনের গতিতে চলতে থাকুক না। তাহলে বৈষম্য বিরোধী যারা বৈষম্য বিরোধীর কথা বলে আসছে, আজকেও তো যদি ওরা বলে যে আমরাও বৈষম্যের শিকার, আমাদের দিকেও বৈষম্য করা হচ্ছে, হ্যাঁ, শাস্তির জায়গায় শাস্তি না দিয়ে তাকে ছেড়ে দেওয়া তো এক ধরনের বৈষম্য। এটা কেন হলো? এটা তো আমরা এরকম চাইনি, আমরা চেয়েছি শাস্তি হোক। এবং এইটা এই 6-7 মাস পরে আপনি যেটা বললেন, এটা তো আমরা ভীত এই কারণে যে নির্বাচনটাকে কোনো না কোনোভাবে গন্ডগোল করার জন্য, না করার জন্য, এটাও তো হতে পারে। কারণ নইলে ঠান্ডা মাথায় যখন নির্বাচন করার কথা, যখন নির্বাচনের দিনক্ষণ দেওয়ার কথা, যখন আপনার সংস্কার প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে, হাতে আসার কথা, তখন তো আবার নতুন করে এরকম হওয়ার কথা না। এটা করলে কাদের লস? এটা করলে যারা গণতন্ত্র মনা মানুষগুলো প্রত্যেকেরই লস হবে। এই কাজে এই বিষয় নিয়ে আলোচনা করব, নির্বাচন সংস্কার নিয়ে তো কথা বলবোই। আমি একটু জনাব সুলতান মাহমুদ আপনার কাছে যদি আসতে চাই, যে এই যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে এটি কতটুকু সহায়তা করবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমার পূর্ববর্তী বক্তা যা বলেছেন আমি সেখান থেকেই শুরু করি। সেটি হলো যে দেখেন, অপারেশন ক্লিন হার্ট একটা বিষয় ছিল যে বিগত সময় আমরা শুনেছি যে অপারেশন ক্লিন হার্ট হয়েছে, এখন সেখান থেকে এসছে অপারেশন ডেভিল হান্ট। তো এই অপারেশন ডেভিল হান্টের প্রয়োজন হলো কেন? উনি যেটি বলেছেন, রাজনৈতিক নেত্রী হিসেবে, রাজনৈতিক দলের মাঠের কর্মী হিসেবে উনি যেটি বলেছেন ওনার জায়গা থেকে আমি বলি যে অনেক দেরি হয়ে গেল, বড্ড দেরি হয়ে গেছে। এই আজকে যে নামেই অপারেশনের কথা বলা হোক না কেন, এই জায়গাটি কিন্তু শুরুতেই দরকার ছিল। শুরুতে যখন 8ই আগস্টের পরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটে যদি এই অপারেশনটা হতো, তাহলে আজকে 6 মাস পরে কিন্তু এই পরিস্থিতি, এই যে আশঙ্কা, যে ভয় ভীতি সাধারণ রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু একটি নতুন সংখ্যা চেপে বসেছে। এই সংখ্যাটি এক একজনের সংখ্যা এক এক জায়গা থেকে। রাজনৈতিক সংখ্যাটা যেটি নীলুফা আপা বললেন, মনিয়াপা যেটা বললেন, যে নতুন করে নির্বাচনকে বিলম্বিত করবার বা রাজনৈতিক নেতাকর্মীদেরকে নতুন করে আরেকটি সংকটে ফেলবার জন্য এই অপারেশন ক্লিন ডেভিল হার্ট যেটি বলছেন সেটি কিনা, সেই প্রশ্নটি কিন্তু চলে আসে। কারণ আপনি যদি দেখেন, ইতোপূর্বে রাজনৈতিক দলগুলোর সময় এই বিভিন্ন অপারেশন, সেটি বিএনপির সময় যে যৌথ বাহিনীর যে অপারেশনটা শুরু হয়েছিল, সেই অপারেশনের ধারাবাহিকতায় ইতোমধ্যে অনেকগুলো অপারেশন হয়েছে বিভিন্ন নামে। এবং আমরা বিএনপি সরকারের সময় যদি আমরা 2001-2006-এর শেষান্তে এসে যখন আমরা দেখলাম যে যৌথ বাহিনীর অপারেশন, সেই অপারেশনে কিন্তু বিএনপির অনেক নেতাও সেই অপারেশনের শিকার হয়েছিলেন। এবং সেখানটাতে যাদেরকে ধরবার দরকার ছিল, তার বাইরেও কিন্তু অনেকে এই অপারেশনের নামে অন্যায়ের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। এবং পরবর্তী সরকারের সময় আমরা দেখেছি বিভিন্ন অপারেশন হয়েছে, সেই অপারেশনগুলো ছিল কিন্তু একান্তই ভিন্ন মতের রাজনৈতিক যে কর্মী বা রাজনৈতিক দল, তাদের নেতাকর্মীদেরকে আটকাবার জন্য, তাদেরকে আটক করে তৎকালীন সময়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামগুলো থামাবার জন্য সেই অপারেশনগুলো হয়েছিল। আর এখন যে অপারেশনের কথা বলা হচ্ছে, সেই অপারেশনটা দিয়ে আপনি কাদেরকে আটকাবেন? এখানটাতে আবার নতুন কোনো বৈষম্য তৈরি হয়ে যায় কিনা, যারা নির্বাচনী ডামাঢোলে নিজেদেরকে সামিল করতে চাইছে, বা যে সব রাজনৈতিক নেতাকর্মীরা সরব এখন রাজপথে, তাদের উপরে কোনো খড়গ নেমে আসবে কিনা, সেই সংখ্যাটা কিন্তু তৈরি হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আপনি এই সরকার
দায়িত্ব গ্রহণের পরপরই যে অপারেশনটা দরকার ছিল সেই অপারেশনটা সঠিকভাবে বা সেই অপারেশনটা শুরু না করার কারণে অনেক দেরিতে এসে যে অপারেশনটা, এই অপারেশন আবার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করে না ফেলে এমন একটি জায়গা কিন্তু আমরা আমাদের মধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো আমি বলবো যে সন্দেহটি করছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের এতদিন পর এসব ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করার একটি সুদূর প্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে, এই সন্দেহটা তারা বারবার করছে। এটি আপনি কি বলছেন বাস্তবসম্মত? না, এটি বিএনপি যেটি বলছে, বিএনপির জায়গা থেকে আমি তো শুরুতেই বলেছি বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, এবং যদি তার বাইরেও যদি আপনি চিন্তা করেন, নানান বঞ্চনা, নানান নির্যাতন, নানান নিপীড়ন, নানান শোষণ এর মধ্যে যদি আপনি দেখেন, সেখানটাতেও কিন্তু বিএনপি সবার সামনে। বিএনপি নিগৃহীত শিকার, অন্যায় অবিচারের শিকার হয়েছে। বিএনপির পাশাপাশি জামাত ইসলামীও হয়েছে। তো রাজনীতিতে যারা গত 15-16 বছর নিপীড়ন, নির্যাতন, অন্যায় বা মামলা হামলার শিকার, ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা যেভাবে বলবে, আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি বলবো যে এই সংখ্যাটি শুধু বিএনপির না। এখন যে মামলা হচ্ছে, মামলা আমি নাই বা বললাম, এখন যে হামলা হচ্ছে এই বাড়ি ঘরে বিভিন্ন প্রতিপক্ষের, এই জায়গাটি কিন্তু সরকার এড়িয়ে যেতে পারত যদি সরকার সঠিক সময়ে সঠিক উদ্যোগটি নিত। তো সঠিক সময়ে সঠিক উদ্যোগ না নেওয়ার কারণে এখন যে উদ্যোগটা নিয়েছে, আমি বলবো যে এটি যদি বৈষম্যহীনভাবে হয়, এটি যদি নিরপেক্ষভাবে এই অপারেশনটি হয়, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত বা আবার দেশকে অস্থিতিশীল করবার জন্য, দেশে আবার একটি হানাহানি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করবার জন্য যারা নেপথ্য থেকে কলকাঠি নাড়ছে, তাদেরকে যদি সরকার আইডেন্টিফাই করতে পারে, চিহ্নিত করতে পারে, এবং তাদেরকে যদি এই অপারেশনের মাধ্যমে তাদেরকে ধরতে পারে বা তাদেরকে আইনের আওতায় আনতে পারে, তাহলে এই অপারেশন কিন্তু সফল হবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে লাগবে যে আজকে দেখবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময় যারা এসপি, পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বেশ কয়েকটি জেলাতে। যারা বিভিন্ন সময় দায়িত্বে ছিলেন সেরকম এসপিদেরকে গ্রেফতার করা হয়েছে। তো আইন শৃঙ্খলা যারা এই অপারেশন করছে, তাদের মধ্যে পতিত সরকারে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল, যারা নানান রসদ জুগিয়েছে, ইভেন দ্যাট এই যে জুলাইয়ের আন্দোলনে যারা বিভিন্নভাবে সরকারকে এই অন্যায়ভাবে সরকারকে মদত দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ারে বসে বা দায়িত্বে থেকে, তারা যদি কেউ এই নতুন অপারেশন ডেভিল হান্টের সাথে যদি থেকে থাকেন, তাহলে কিন্তু সমূলে যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু ভিন্ন পথে চলে যেতে পারে, এবং সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই কিন্তু সঠিকভাবে না ঢেলে ব্যর্থতা আসতে পারে এবং আগুনে ঘি ঢালার মতো একটা পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। আমি এই যদি নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আসি, যে এই যে 6 মাস পার করলো এই সরকার, অনেক কিছু প্রত্যাশা ছিল, প্রত্যাশা আছে, এবং আপনার কি মনে হয় যে এই 6 মাস পরবর্তী এই সময় এসে কিসে গুরুত্ব দেওয়া উচিত এবং সরকার কোন পথে এগোচ্ছে, এই মোটা দাগে যদি আপনি এটা বিশ্লেষণটা করেন? দেখেন, সরকার যে পথে এগোক না কেন, আপনি যেটা বলেন যে সরকার কোন পথে এগোচ্ছে, এটা আমি পুরোপুরি এটা যদি নাও বলি, আমি এই কথাটা বলতে পারি, সরকার যেই পথে এগোক না কেন কোনোটাই সফল হচ্ছে না। উনি ব্যর্থতায়, মানুষ কি চায়, সরকার কোন পথে আগাক, সরকার রবীন্দ্রসঙ্গীতের পথে আগাবে না পপ সঙ্গীতের পথে আগাবে, এটা তো সরকার বুঝবে। কারণ মানুষ প্রথমেই চায় তার দ্রব্যমূল্য গতিটা কমুক, দাম কমুক, তারপরে যেটা চায় সেটা হলো তার জীবনের নিরাপত্তা, আইন তার নিজস্ব গতিতে চলুক। রাজনৈতিক সরকাররা না হয় না আইনকে নিজের গতিতে, অনেকটা নিজেদের গতিতে চালান, হ্যাঁ, এটা উপায় থাকে না তাদের হয়তো। কিন্তু এই সরকারে তো কোনো রাজনৈতিক দল এখনও নাই। এই সরকার তো সবার কাছে সমান গ্রহণযোগ্য হিসেবে আছে এবং থাকতে পারতেন যদি আইনটাকে সে একদম নিরপেক্ষভাবে চালনা করতে পারতেন। সেটা করলে তো আজকে উনি কি জানেন না যে পুলিশের মধ্যে কারা আছে? আমরা তো বলছি, প্রথম দিন থেকেই আমরা বলছি যে প্রশাসন কতটা আওয়ামীকরণ হয়েছিল, এখনও তারা আছে দিব্যি। তার প্রশাসন, পুলিশ বা আমি অন্যদের কথা বলবো কেন, এই সরকার তার নিজের ঘরের মধ্যেও কিন্তু
আওয়ামী দালালরা আওয়ামীরা কুক্ষিগত করে তাদেরকে রেখেছে। এই যদি অবস্থা হয় সরকার, তাহলে সরকার তো আর যাই হোক নির্বাচন চায় না, চাইতেও পারে না, হিসাব অনুযায়ী তাই বলে। যেটা আপনি আজকে যেটা বললেন যে কি জরুরি সংস্কারের পরে নির্বাচন, তা আজকে তাদের বলতে হয় কেন যে জরুরি সংস্কারের পরে নির্বাচন? আমরা তো 6-7 মাস চলে গেল, আমরা তো বলেছি যে আপনার সংস্কার জরুরিগুলোর পরেই নির্বাচন। এটাকে যদি প্রথম থেকে গুরুত্ব দিত এতদিন কিন্তু নির্বাচনের দিনক্ষণটা দিয়ে ফেলতো। কিংবা বিএনপির মহাসচিব যে কথাটা বলেছেন যে জুলাই কিংবা আগস্টের দিকে নির্বাচন দিয়ে দেন, জুলাই আগস্টের দিকে তারা কিন্তু এখনও যদি গুরুত্বপূর্ণ সংস্কারগুলো মানে আপনার প্রকাশ করে এবং তারপরে ওইটার কিন্তু আপনার পরিবর্ধনটা করে সবাইকে নিয়ে বসে কিন্তু একটা নির্বাচনে অ্যাপ্রক্সিমেটলি ঘোষণা দিতে পারে জুলাই আগস্টের মধ্যে। কিন্তু সরকার তো এই দিকে টনক নড়ছে না। সরকার হঠাৎ করে আবার ঠিক করেছে সে স্থানীয় সরকারের দিকে ধাবিত হবে। আপনি জানেন যে বাংলাদেশের যতটুকু আয়তন সেই হিসেবে স্থানীয় সরকার নির্বাচন করতে করতে 3টা নির্বাচন করতে করতে আপনার 1-1.5 বছর যদি টানাও নির্বাচন করেন আপনি, তাও 1-2 বছর লেগে যাবে, কারণ একদিনে তো সমস্ত বাংলাদেশের নির্বাচন হয় না স্থানীয় সরকারে। তো এই যে এবং অনেক সহিংসতা হবে, যেটার সংস্কার সবচেয়ে আগে দরকার স্থানীয় সরকারে, সেই সহিংসতাগুলো এবং স্থানীয় সরকারের সংস্কারগুলো এগুলোর কোনো তোয়াক্কা না করে সরকারের লোকজন আপনার কম্বল বিলানো শুরু করলো, এলাকায় যাওয়া শুরু করলো, কম্বলে আপনার তাদের ছাত্র প্রতিনিধিদেরকে স্থানীয় সরকার উপদেষ্টা বানানো শুরু করলো। এই যে কাহিনীগুলো, যাতে তাদের হাত দিয়ে তাদের রাজনৈতিক দল একটা কিংস পার্টি গঠন করে কিংস পার্টির মতো মোটামুটি ভালোভাবে অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এই অবস্থায় থাকতে পারে। সেই জায়গায় আজকে দেখেন আমরা পুলিশ যে কোনো কাজ করছে না, আমরা কিন্তু বারবার করে বলছিলাম আজকে ওই যে কুইনাইনের জ্বর হলে ছাড়ায় কুইনাইন জ্বর হলে, কিন্তু কুইনাইনের জ্বর হলে কে ছাড়ায়? পুলিশের মধ্যে যে জ্বরটা হয়েছে, এখন পুলিশকে অ্যারেস্ট করছে, পুলিশ কয়টা আপনি অ্যারেস্ট করবেন? কয়টা? কারণ 13.5 লাখ প্রায় আমলাদের মধ্যে 13.5 লাখের কাছাকাছি আপনার সরকারি কর্মচারীদের মধ্যে 10.5 লাখই আওয়ামী দ্বারা আপনার নিয়োগকৃত। তো এরা তো ওইভাবেই নিয়োগকৃত হয়েছে। সো আপনাকে ওই চিন্তাটা মাথায় থাকলে আপনি যদি প্রথমে আইনের শাসনটা হাতে নিতেন, তাহলে কিন্তু তাদেরও মধ্যে একটা ভয় কাজ করতো। তারা কিন্তু কোনো দলের তল্পিবাহক হওয়ার থেকে তারা কিন্তু দেশের তল্পিবাহক হতো, সমস্ত জনগণের তল্পিবাহক হতো। তাহলে কিন্তু দেশে আজকে এই খারাপ অবস্থাটা হয় না। যে কথাটা আমার ভাই বললেন যে এই যে ডেভিড হান্ট যেটা, এইটার আগে যেটা যে অপারেশন ক্লিন হার্ট, দেখেন কিচ্ছু তো আক্কা করে না। সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবেই হোক তারা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে দেশে অনেক খারাপ কিছু হচ্ছে, আইন শৃঙ্খলা হাতে নেওয়ার থেকে এই কাজগুলো করার থেকে কিছু লোককে আমরা পরিষ্কার করি বা কিছু লোকের আমরা আইনের অনুশাসন হাতে নেই, এই কথা বলেই কিন্তু এসেছিল। কিন্তু তারা সমস্ত বাংলাদেশে গিয়ে বলেছিল যে লোকাল পত্রিকাগুলো দেখাও। আমি এটা অনেকগুলো টকশোতে বলেছি, লোকাল পত্রিকাগুলোতে আপনার সেই সময়কার সৈনিকের কর্মকর্তারা যখন লোকাল পত্রিকা দেখতে চেয়েছিল, আপনি জানেন আওয়ামী লীগের সময় বিএনপি মামলা খায়, লক্ষ লক্ষ মামলা সব বিএনপি খাবে। তো বিএনপি আওয়ামী লীগের এর আগেই 1/11 আগেই ছিল আওয়ামী লীগ, পয়লা আপনার অক্টোবর 2001-এর আগে আওয়ামী লীগ ছিল। তো আওয়ামী লীগ 5 বছর সারা বাংলাদেশের যত ছাত্রদল যুবদলের ছেলে মেয়েদের নামে মামলা দিয়েছে। তো ওইখানে গিয়ে অফিসাররা যা খুঁজে বের করলো লোকাল পত্রিকায় সব ছাত্র দলের যুব দলের নাম, এবং কি দেখা গেল যে কথাটা উনি বললেন যে সব কিন্তু যতগুলো মার্ডার হয়েছে বা ক্রস ফায়ারের নামে মার্ডার হয়েছে তার ম্যাক্সিমামই আমাদের নিজের দল পরিষ্কার করে ফেলছে। এটা কিন্তু ওই সময়গুলো ছেলেগুলা ওই সময় আওয়ামী লীগের অত্যাচারে মামলা খেয়েছে, পরবর্তীতে জীবনটা চলে গেল কিন্তু বিএনপি আসার পরে। এই যে আমরা যে অবস্থার মধ্যে পতিত হই, সেখান থেকে যদি শিক্ষা হতো তাহলে কিন্তু আজকে কিন্তু আপনার এই 6 মাস পার করে আপনার ডেভিল হান্ট আসতে হয় না। প্রথম থেকেই যদি হতো, এটা কেন হয় নাই সেটাও আমি আপনাকে বলি। আমার যা ধারণা যে বিএনপিকে কিভাবে পচানো যায়, কিভাবে তাকে ক্ষমতা থেকে দূরে রাখা যায়, দেশ পরিচালনা থেকে দূরে রাখা যায়, সেই জন্য তারা ছেড়ে দিয়েছে যে যা করতে পারে। আমি বলবো না যে বিএনপির 2-1 জন কিছু করছে না, তা না, কিন্তু আমরাও যখন বলতে গিয়েছি তখন কিন্তু তারা কোনো অ্যাকশনে যায় নাই। কারণ অ্যাকশনে গেলে তো অ্যাকশন হয়ে গেল, তা বাকিগুলো তো ভয়ে ঘরে থাকবে বা এই ধরনের কাজ করবে না। এই ধরনের কাজ করার যথাসম্ভব যথেষ্ট সময় দিয়েছে তারা। এই যে এখন যেটা করা হবে, এটা তো
আমি বলবো যে যখন আইনের শাসন রাখার দরকার ছিল তখন রাখলেন না, এখন আইনের শাসনের নামে আপনি আবার কতগুলো মানুষের জীবন চলে যাবে হয়তোবা। কারণ আপনি দেখেছেন ইতিমধ্যে ৩-৪ দিন আগে কুমিল্লায় যে ঘটনাটা ঘটেছে, তো এরকম ঘটনা ঘটতে থাকলে তো আসলে দেখা যাবে যে যে অন্যায়কারী সে বেঁচে গেছে, যে অন্যায় করে নাই সেই হয়তোবা মারা গেল। ফোনে একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি রাখুন। আমি সাধারণ কবি দেবঙ্গম নোয়াখালী থেকে। জি বলুন। সম্মানিত অতিথি দুজনের কাছে আমার ছোট দুটো প্রশ্ন। 1863 সালে ঘুণে ধরা জরাজীর্ণ আইন দিয়ে মানে দেশ কিভাবে পরিচালিত হচ্ছে এটার জন্য রাজনীতিবিদরা দায়ী নয় কি? 2 নম্বর প্রশ্ন, গত 53 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শুধু ক্ষমতায় ছিল, নিজেদের স্বার্থে কটা আইন করেছে আর জনগণের স্বার্থে কটা আইন করেছে? এই পর্যায়েও একজন দর্শক আছেন ফোনে, আমরা একটু তার ফোনটা নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি রাখুন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, আমাদের এই সরকার আমাদের যে উপজেলা চেয়ারম্যান এবং জেলা পরিষদ এগুলো বাতিল হয়ে গেছে, কিন্তু বর্তমান যে ইউনিয়ন পরিষদের যারা আছে এরা সবাই বিএনপি, এরা সবাই আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত সেনাবাহিনী। এই 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 চিরনো এবং এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিন্দু এরা নিজে একটা টোটাল একটা নৈরাজ্য সৃষ্টি করছে। এই ইউনিয়ন পরিষদ বাতিল হবে কিনা এই সরকারের কাছে আমরা আমরা বুঝতে পেরেছি আমরা। আমি যদি প্রথমেই নীলুফার চৌধুরী মনি আপনার কাছে একটু আসতে চাবো, যেহেতু আপনি রাজনীতিবিদ, আপনার কাছ থেকেই প্রশ্নটির উত্তরটা প্রথমে আশা করব। সেটি হলো যে বিরতির আগে একজন দর্শক ফোনে ছিলেন এবং তিনি আসলে কিছু কথা বলেছেন, দুটি প্রশ্ন করেছেন যে রাজনীতিবিদরা সেই 1860 সালের আইন দিয়ে এখনো দেশ চলছে, রাজনীতিবিদরা কতটুকু দায়ী, বিভিন্ন সময়ে তারা ক্ষমতায় ছিল, আসলে জনগণের জন্য কি করা হয়েছে এরকম। দেখেন, আমি ওনার ওই আপার কথায় আমিও একমত। আমরা অনেক সময় বলেছি যে সেই ব্রিটিশ আইন দিয়েই চলছে, 54 ধারা, সেই সূর্যাস্ত আইনের মতো ওই সময়ের যে আইনগুলো ছিল ওইভাবেই দেশ চলছে। সেটা আসলে বলি যেটাই করি, যারাই যখন ক্ষমতায় আসছে এদিকে নজর দেয় না। এই কারণে কেন দেয় নাই তাও জানি না। আবার আপনার যেমন ধরেন পুলিশ, অনেক সময় ট্রাফিক পুলিশ বলে যে সেই যে ব্রিটিশ আমলে যে তাদের জন্য 15 পয়সা না 15 টাকা বাজেট ছিল, সেই দিয়ে এখন একটা পানির বোতল কিনতেও কিন্তু 20 টাকা লাগে। তো ওই আইনগুলো ওইভাবে আছে। এটার কারণটা হচ্ছে 72-এর যে সংবিধানটা করেছিল, সেই 72-এর সংবিধান আপনার ব্রিটিশ, ভারত বা এই টাইপের সব দেশগুলো থেকে একটু একটু করে নিয়ে, আর যেহেতু ব্রিটিশ 200 বছর এই দেশটা শাসন করে গেছে, ব্রিটিশদের কিন্তু নিজস্ব কোনো আইন নাই, ওদের হলো প্রথা, 850-900 প্রথা আছে, সেই প্রথা থেকেই ওরা আইনের মতো সম্মান করে। তো হ্যাঁ, কনভেনশন। আর আমাদের ওই প্রথাগুলোই আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং ওইটাকেই অনেকগুলোতে আমরা আইন করে নিয়েছি। সেইটাকে ওই সময় তড়িঘড়ি করে একটা নতুন দেশ হয়েছে, সেটা করেছে। এবং ভদ্রমহিলা ঠিকই বলেছে একটা জায়গায়, ভদ্রলোক, হ্যাঁ, যে আমি মানে আমরা কেউ করি নাই বা করেছি, যেটা হয়তো বা জনগণের কিছু উপকার হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদেরও কিছু পক্ষে থাকার জন্য। যেমন ধরেন যে 70-এর অনুচ্ছেদ, আমরা ইতিমধ্যে কেউই ওটার মধ্যে যাই নাই মানে আমাদের সবারই লস হিসেবে সেটাই যাই নাই। তো এটা এখন বিএনপি কিন্তু নিজে থেকেই বলতেছে, কারণ বিএনপি যখন এত বড় দল হওয়ার পরেও যখন 15, 16, 17 বছর আপনার রাষ্ট্রের বাইরে এবং কখনো কখনো সে রাজপথের বিরোধী দল, তখন সে বুঝেছে যে এটা আমাদের কতটা দরকার সবগুলো জিনিসই। তো আমরা যেটা 31 দফাটা এখন করেছি, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটার আমরা জরিপ করাচ্ছি, আমরা এটা নিয়ে আপনার শিক্ষা জ্ঞানদান করছি, বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে। তো সেইখানে আপনার বিএনপি হয়তো বা সামনে যদি আল্লাহ রহমত করে, যদি রাষ্ট্র পরিচালনায় আসে, তখন এই 31 দফাটা প্রতিফলিত করলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে, এইটুকু আমি আপনার বলতে পারি। আর নিজেদের স্বার্থে আইন, এটাই বললাম
ব্রিটিশেরটা চেঞ্জ হলে চেঞ্জ হয়ে গেল, এই তো, আর তো কি থাকলো। এটাই বলছিলেন দর্শক যে বিএনপিও তো ক্ষমতায় ছিল, তারা কেন তখন পরিবর্তন করেনি? আমি কিন্তু তখনকার এত সমস্যাও ছিল না, হয়তো এত গাঢ় আকারে সমস্যাটা মানে ধরা পড়ে নাই। এখন যে আকারে, যখন একটা স্বৈরশাসক 15.5টা বছর বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, ডাকাতি করেছে, তখন আপনার বোঝা গেছে যে কত ধানে কত চাল। এর আগে 5 বছর করে থেকেছে, 5 বছর 3 বছর এরকম, একবার এরশাদ 9 বছর টানা থেকেছে। সেই সময়টা একরকম ছিল, একটা স্বৈরাচার ছিল। বাট 5 বছর করে থাকাতে মনে করেছে এ সময় যায় এটা করবে, ও সময় যায় এটা করবে। এটা আসলে ওই সাফারটা বোঝা যায় নাই। এখন যে সাফারটা বোঝা যাচ্ছে, এবং এখান থেকে আমার মনে হয় যে এখান থেকে যে তার পানিশমেন্টগুলো, এগুলো মনে করে অবশ্যই আগামী দিনে ভালো কিছু আমরা আশা করতে পারি। জনাব সুলতান মাহমুদ, ভালো কিছুর আশা করছেন নীলুফার চৌধুরী মনি, আমরা কি ভালো কিছুর আশা করতে পারি কিনা? এবং গণ অভ্যুত্থানের 6 মাস পর সরকারের প্রতি হতাশা প্রকাশ করেছেন অনেকে, বিভিন্ন দলের নেতারা বলছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব আশা তারা করেছিলেন সেগুলো পূর্ণ হয়নি। 6 মাস পর একজন সাংবাদিক হিসেবে আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে হতাশা ব্যক্ত করেছে, এটি যে যার জায়গা থেকে যে যেভাবে চেয়েছে, প্রত্যেকের চাওয়া কিন্তু ভিন্ন ভিন্ন। হ্যাঁ, তো সেই ভিন্ন ভিন্ন জায়গা থেকে চাওয়ার কারণে, এবং প্রত্যেকের পুরোপুরি যখন তার মতো করে না হচ্ছে, তখন তারা হতাশা ব্যক্ত করছে। এটি খুব স্বাভাবিক আমি মনে করি। প্রথম কথা হচ্ছে যে এই সরকার কতখানি ঠিক পথে আছে, আমি বলবো যে অনেকখানি ঠিক পথে আছে এই সরকার। অনেকগুলো অর্জন আছে এই সরকারের। প্রথম কথা হচ্ছে 15-16 বছরের একটি জগদ্দল পাথর রাজনৈতিক অঙ্গনে বা দেশ শাসনে যারা ছিল, সেই জায়গা থেকে একটি ভঙ্গুর অর্থনীতি, একটি বিশৃঙ্খল, সারা দেশের বিশৃঙ্খল অবস্থা থেকে একটি অভ্যুত্থান বা বিপ্লব, আপনি যেটাই বলেন না কেন, সেই জায়গা থেকে যখন একটি সরকার দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেবার পর সরকার কিন্তু শক্ত হাতে সবগুলো পরিস্থিতি মোকাবেলা করেছে। এটি একটি সরকারের, এ ধরনের একটি সরকারের জন্য একটি বড় অর্জন আমি মনে করি। এরপরে আপনি যদি বলেন যে একটি দুর্বৃত্তায়নের অর্থনীতি, দুর্বৃত্তায়িত একটি অর্থ খাত, সেটি বা বিশৃঙ্খল একবারে ভেঙে পড়া অর্থ খাত, সেই জায়গা থেকে সরকার ঘুরে দাঁড়িয়েছে, অনেকটা সামাল দিয়ে এনেছে। এটিও সরকারের একটি বড় অর্জন। এটিকে কোনোভাবে খাটো করে দেখবার নয়, যেভাবেই রাজনৈতিক দল যেভাবেই দেখুক না কেন, আমি মনে করি যে এটি একটি সরকারের বড় সফলতা। আরেকটি সফলতা বলেন, দেখেন সরকার একটি নির্বাচনের পথে যাচ্ছে, এগুচ্ছে, এবং একটি সংস্কারের মধ্য দিয়ে সংস্কারের পথে এগুচ্ছে, এবং রাজনৈতিক দলগুলোকে সেই সংস্কার কিভাবে হবে সেই এক টেবিলে বসবার একটি আয়োজনের পথে এগুচ্ছে। সরকার একটি নির্বাচনী রূপরেখাও দিয়েছেন, প্রাথমিক নির্বাচনী রূপরেখা, যে কবে নাগাদ নির্বাচন হতে পারে, এটিও একটি সরকারের অর্জন আমি মনে করি। এবং এই যে রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে হতাশা ব্যক্ত করছে, সেক্ষেত্রে যদি বলেন যে এই সরকারকে কিন্তু ত্রিমুখী অবস্থার মধ্যে এই সরকার এগোচ্ছে। কেমন? বিএনপি, জামায়াত ইসলামী তারা চাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, এবং এই যে যারা সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে, বিশেষ করে প্রধান উপদেষ্টা যাদেরকে বলেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, তারা চাইছে আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করে, আওয়ামী লীগের বিচার করে তারপর নির্বাচন। তো এই, এবং আমলাতন্ত্র বা এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গত 16 বছরের সরকারকে যারা নানানভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছিল, তারা এই সরকার যে পথে এগুতে চাচ্ছিল সেই পথগুলোকে নানানভাবে কণ্টকাকীর্ণ করবার একটি অপচেষ্টায় কিন্তু তারা এখনও লেগে আছে। তো এই বহুমুখী বাধা, বহু মত উপেক্ষা করে বা বহু মতকে একসাথে সামাল দিতে গিয়ে সরকার অনেকগুলো বৈরী অবস্থার মধ্যে পড়েছে। সেই অবস্থাকে পায়ে ঠেলে বা সেই অবস্থার বা সেই জঞ্জাল ঠেলে সরকার যে একটি পথে এগোচ্ছে, এটিকে খুব খাটো করে দেখবার নয়। হ্যাঁ, সরকার অনেক জায়গায় যেমন সাফল্য আছে বা ভালো পথে এগুচ্ছে, কোনো জায়গায় সরকার কিন্তু হোঁচট খেয়েছে। কোথায়? যেটি মনিয়াপা বলছিলেন যে সরকারের খুব গুরুত্ব দেওয়ার দরকার ছিল
সরকার এসেই যারা পতিত সরকার আমরা যাদেরকে বলছি, তাদের যারা বিশৃঙ্খলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেটি আইনি কাঠামোতে বলেন, আমলাতন্ত্রে বলেন, রাজনৈতিক অঙ্গনে বলেন, তাদেরকে প্রথমেই তাদের বিষ দাঁত উপড়ে ফেলার দরকার ছিল। সেই জায়গায় কিন্তু সরকার সেটি পারে নাই। আরেকটি জায়গায় হলো সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের কিন্তু সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা ছিল যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবে। সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবার জন্য রাজনৈতিক সরকারগুলো যে জায়গাগুলোতে বাধাগ্রস্ত হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সেই বাধাগুলো থাকবার কথা নয়, কারণ তারা কারো কাছে দায়বদ্ধ নয়। তারা যে কোনো সিদ্ধান্ত, অপ্রিয় হলেও সত্য, সেই জায়গাগুলোতে কিন্তু তারা হাত দেওয়ার দরকার ছিল, সেটি পারে নাই। এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটিকে নিয়ন্ত্রণে রাখতে পারে নাই, যে কারণে ইনফ্লেশন দেখবেন যে 13-র উপরে 14-তে চলে গেছে। আমরা যদি পয়েন্ট টু পয়েন্ট খাদ্য যদি ইনফ্লেশনের কথা বলি, সেখানটাতে 14-এর উপরে ছাড়িয়ে গেছে। তো এই ইনফ্লেশনকে সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই, এই ব্যর্থতা কিন্তু সরকারের আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আজকে যে বিশৃঙ্খলা বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে, এই যে যারা বিশৃঙ্খলায় গত 16 বছর সিদ্ধহস্ত হয়েছে, তারা কিন্তু নানানভাবে নানান জায়গা দিয়ে, কেউ সরাসরি সামনে চলে এসছে, কেউ হুমকি দিচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমে বা সামাজিক মাধ্যম থেকে নানান ধরনের কূটচাল চালছে তারা, আবার কেউ বা এই সরকার যন্ত্রের ভেতরে থেকে নানান কৌশলে সরকারকে ব্যর্থ করার একটা প্রয়াস চালাচ্ছে। তো সরকার যদি শুরুতেই, আমি যেটি বলছিলাম যে 20 দাঁত ভেঙে দিতে পারত, তাহলে কিন্তু আজকের এই এখন সরকারকে যে অপারেশন ডেভিল হান্ট যেটি করছে, তাহলে সেটির কিন্তু প্রয়োজন পড়তো না। তো আমার কাছে মনে হয়েছে যে সরকার অনেকগুলো ভালো কাজ করেছে, ভালো পথে এসেছে, সামাল দিয়েছে। আরেকটি বড় কাজ হয়েছে এই সরকারের সময়, সেটি হলো গত 15-16 বছরে যে প্রভুদের তোষণ করবার যে মানসিকতা তৈরি হয়েছিল, এবং প্রভুরা বাইরে বসে বাংলাদেশকে পরিচালনা করবার বা তাদের অঙ্গুলি হেলনে বা তাদের ইশারায় বাংলাদেশ যেভাবে চলছিল, সেই জায়গায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমার পার্শ্ববর্তী দেশ ভারত সহ আন্তর্জাতিক বিশ্বকে একটি বড় বার্তা দিয়েছে, বড় সতর্কবাণী দিয়েছে যে না, আমরা কিন্তু তোমাদের অঙ্গুলি হেলনে আমরা চলবো না। সেই জায়গায় কিন্তু একটি বড় শক্ত বার্তা দিয়েছে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসতে যাব। সংহতির অভাব সরকারের সংস্কার প্রচেষ্টার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিভক্তির কারণে গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশেষ করে রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। জাতীয় কল্যাণ প্রশ্নে রাজনৈতিক ঐক্য, বিভক্তি বা সংহতির অভাব কেন, আপনার কি মনে হয়? দেখেন, এটা যে বলেন না, যারা দেখতে নারী তার চলন বাঁকা, উনি এই কথাটা বললেন। বলার আগে উনি কয়বার রাজনীতিবিদদের ডেকেছিলেন। সংস্কার, আইনের সংস্কার বা যে কোনো সংস্কার ভীষণ কঠিন একটা কাজ, আপনি নিশ্চয়ই জানেন। সেইখানে ওনারা এই কাজগুলো করছেন, ওনাদের সবারই কিন্তু অভিজ্ঞতা নাই। যাদের অভিজ্ঞতা আছে তারাই রাজনীতিবিদ। যারা রাষ্ট্র পরিচালনা করার অনেকবার অভিজ্ঞতা সম্পন্ন, তারা কিন্তু এখনও বাংলাদেশের রাজনীতিবিদদের মতোই আছে। তাদের ডাকলেন না, কিছু না, কোনো কথা বললেন না, হঠাৎ করে এই ধরনের মন্তব্য করলেন। এটা ভীষণ জাতির জন্য দুঃখজনক, কারণ এই রাজনীতিবিদরাই কিন্তু আপনার পরবর্তীতে তাদের সংস্কারগুলোকে আইনে পরিণত করবে অথবা আইন থেকে ছেঁটে ফেলে দিবে। এর আগেও 1/11 সময় যতগুলো এই ধরনের সংস্কার হয়েছিল, তার অর্ধেকের অনেক 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 বেশি সংস্কার পতিত হয়েছে। তো এই যে তাদের এটা তারা জানে যে এদের সঙ্গে সম্পর্ক না রাখলে এদেরকে টুডে টুমরো আপনার রাষ্ট্র ছেড়ে দিতে হবে এদের হাতেই ভোটের মাধ্যমে। তো তাহলে এরা যদি তখন না করে, তখন যদি না জয়যুক্ত হয়েছে না বলার জন্য যদি আপনার সংসদে যদি বিল না উত্থাপন করে, তাহলে কিভাবে হবে? তো সেইখানে তাদের কিন্তু আন্তরিকতা থাকা উচিত ছিল। প্রত্যেকটা সংস্কার করার আগে বা সংস্কারের মধ্যে রাজনীতিবিদদের 2-1 করে পারমিশন নিয়ে ঢুকিয়ে দেওয়া দরকার ছিল এদের সাথে রাজনীতিবিদদের। তাহলে প্রতিদিন একটা আলোচনার মাধ্যমে, আমি এর মধ্যে বিএনপি অফিসে আমার উপরে কিছু কাজ ছিল, আমি দেখে যে
একদম চোখে মুখে অবস্থা। এই সংস্কারগুলো নিয়ে আবার আমাদের নতুন করে স্টাডি করতে হচ্ছে, নতুন করে ওইটার জন্য আবার পর্যালোচনা করে আবার কোনটা বাদ দেওয়া যায়, কোনটা নেওয়া যায়, এই ধরনের কাজগুলো করতে হচ্ছে। অথচ একসাথে যদি কাজ করতো তাহলে কিন্তু ডেলির কাজটা ডেলি হতো, তাহলে নতুন করে আর সমস্যাটা হতো না। কিন্তু তারা এটা করে নাই। এখন আমি আপনার ওই প্রশ্নের জবাবের পাশাপাশি সুলতান ভাই কিছু কথা বলেছে, আমি ভেবেছিলাম যে উত্তর দিব না, কিন্তু আসলে দেওয়া উচিত। উনি বলেছেন যে শক্ত হাতে নাকি এই সরকার সবগুলো পরিস্থিতি মোকাবেলা করেছে, অনেকগুলো না, সবগুলো পরিস্থিতি মোকাবেলা করেছে। আমি জানলাম না উনি কি পরিস্থিতি কোনখানে মোকাবেলা করতে বললেন। উনি বললেন তার মধ্যে প্রথম মোকাবেলাটাই অর্থনীতিক, যেটা নিয়ে আমি এত আগে বললাম প্রথমে, যে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, মানুষের কোনো কিছুর দাম কমে নেই। হঠাৎ করে চালের দামে কেজিতে 10 টাকা বেড়ে যাওয়া, 8 টাকা বেড়ে যাওয়া, আপনার তেলের বোতল উধাও করে হঠাৎ করে দেশ থেকে উধাও, পরের দিন আবার 8 টাকা পেনাল্টি দিয়ে তারপর আবার তেলের বোতল দেখা যায় সব থরে থরে সাজিয়ে আছে। এই বোতলগুলো যায় কোথায় বা আসে কোথা থেকে? এই সিন্ডিকেটগুলো কিন্তু ধরতে পারলো না। অথচ সিন্ডিকেটের মেম্বারকে কিন্তু বাণিজ্য উপদেষ্টা বানানো হলো, আওয়ামী লীগ করার পরেও কিন্তু তাকে বাণিজ্য উপদেষ্টা বানানো হলো। তো তারপরেও পারলো না। উনি কোথায় এখানে আপনার পজিটিভ দেখলেন? আমার মাথায় ধরে না। উনি যে পজিটিভ এটা দেখতে পারেন যে অপ্রত্যক্ষ শুল্ক যে 12,000 কোটি টাকা জনগণের উপর ধরলো হঠাৎ করে। কোনো বাজেট আসলে মানুষ 1 টাকা বাড়লে, 4 আনা বাড়লে জিনিসের দাম আগেই একটা ব্যানার বানায় একটা সময় ছিল মিছিল করতো, আর এখন 12,000 কোটি টাকা 100-র উপরে আপনার জিনিসের উপর শুল্ক বাড়িয়ে দিয়ে সরকারের কর্মচারীদেরকে আবার উপর ঢৌকন দেওয়া, যেটা পতিত সরকার দিয়ে গিয়েছে, কয়েকবার সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছে, সেটার উপর আবারও তাদেরকে আপনার মহার্ঘ ভাতার নামে 7,000 কোটি টাকা ওইখানে বাড়িয়ে দেওয়ার নাম যদি এটা যদি ডেভেলপমেন্ট হয় আর উনি যদি সাকসেসফুল যদি এই ইন্টারিম গভর্নমেন্ট হয়, আমার কিছু বলার নাই। উনি বলছেন নির্বাচনের পথে এগুচ্ছে। আরে 6-7 মাস যাওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্টের কাজ কি? কাজ হলো তুমি সুন্দর মতো একটা নির্বাচন করে দিয়ে যাও, আর যা সামান্য যে সংস্কার আছে। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমি একটু এই লাইনটা শেষ করি। মানে আমরা যে নির্বাচনের জন্য আমরা কাজ করব সেটা 3 মাস থেকে 6 মাসের মধ্যে হতে হবে। সেখানে 6-7 মাস যাওয়ার পরে বলছেন ওনারা যে নির্বাচনের পথে এগোচ্ছে। একটা দিন না একটা দিন তো এগোবেই। এটা যদি উনি অনন্তকাল জুড়ে আগানোর কথা বলে আমার আর বলার কিছু নেই। আমি আপনার কাছে আসবো যে এই যে নানা ধরনের অভিযোগ রয়েছে, এই যে রাজনৈতিক ঐক্যমত্যে এইভাবে কি সম্ভব পৌঁছানো? না, রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানো হলো নীলুফা যেটা বলেছেন, আমি কিন্তু সেখানে একটু বলে নেই। সেটা হলো যে আমি কিন্তু বলেছি যে দ্রব্যমূল্য, উনি যে পয়েন্টটা এনেছেন দ্রব্যমূল্য যে সরকারের ব্যর্থতা আছে, আমি কিন্তু সেটা আপনার নিশ্চয়ই স্পষ্ট করে বলেছি। আর ঐক্যমতের ক্ষেত্রে আপনি যেটি বলছেন যে রাজনৈতিক ঐক্যমতের ক্ষেত্রে এই যে সংস্কার প্রস্তাব যেগুলো এসছে বা আসা শুরু করেছে, সেগুলো কিন্তু ঢিমে তালে যে গতিতে এগোনো দরকার ছিল সেই গতিতে এগুচ্ছে না। এবং উনি যে কথাটা বলেছেন যে সংস্কার প্রস্তাবের মধ্যে যে সংস্কার কমিটি যেগুলো করেছে, সেই সংস্কার কমিশনের মধ্যে যদি প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকতো, তাহলে এই সংস্কার প্রস্তাব দেবে, তারপর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, তারপর ঐকমত্যে পৌঁছাবে। কিন্তু এটি কিন্তু আগেই হয়ে যেতে পারত। সেইখানটাতে আমার মনে হয় যে সরকার সঠিকভাবে এই চিন্তাটা করতে পারে নাই, সেখানটাতে ঘাটতি আছে। অসংখ্য ধন্যবাদ দুইজনকে। আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের অনুষ্ঠানের সময় একটু কম হওয়াতে আর কি একদম শেষ পর্যায়ে, তো সেজন্য আপনাদেরকে থামিয়ে দিলাম। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আরও একবার আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।